ব্যানারটা আমি যেটা পড়লাম দেখলাম এখানে ব্যানারটা সবচেয়ে জোৎসই হতো লেন্দুব দর্জি থেকে হাসিনা। এটা যদি হতো 2 শব্দে 3 শব্দে সবকিছু বর্ণনা করা হয়ে যেত। 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানে বৈষম্যের শাসনের এবং শোষণের শিকার হয়েছি তা নয়, সেটা তাত্ত্বিকভাবে এবং ঐতিহাসিকভাবে আরো বিভিন্ন দিক থেকে আমরা হয়েছি। পাকিস্তানের সৃষ্টিটা যেমন একটা মুলক মেনে নিতে পারে নাই, পাকিস্তানেরও পশ্চিম পাকিস্তানেরও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সৃষ্টির মাধ্যমে আমাদের স্বাধিকারকে তারা মেনে নিতে পারে নাই। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ যখন ভূখণ্ড পেল স্বাধীন, এই দেশ যখন পতাকা পেল স্বাধীন, তখন নতুন করে আমরা যাত্রা করার স্বপ্ন দেখলাম। 2024-এর গণ অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি 422 জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের, বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে। সুতরাং 71 থেকে 2024 এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা ভিনদেশী আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারবো, একই সাথে বাংলাদেশে অবস্থিত লেন্দুব দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারবো। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে, কারণ হাসিনার মতো আরেকটা লেন্দুব দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। আবরার শহীদ আবরার তো সেই আধিপত্যবাদের জলাঞ্জলি হয়েছে, সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল সহ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শহীদের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। আমি শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করি। আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে, তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়, কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, কমসে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে। সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো, কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু
আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনোটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে, সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। যে মুক্তির মন্দিরে সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধুগণ। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব, কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আমাদের মেধার চর্চা করি, আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আমাদেরকে সেই দিন দেখতে হবে না। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলেই পরে ফেসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না।